অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট উপস্থাপন শুরু। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা। বিএনপিকে মাইনাসের পরিকল্পনা করলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি জয়নুল আবদিনের। দেশের উন্নয়নে বিকল্প নেই বিএনপির। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। এবং ঈদ যাত্রায় প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট, চলবে 17 ফেরি ও 20টি লঞ্চ, 6 দিন বন্ধ পণ্যবাহী ট্রাক পারাপার। স্বাগত সেন নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দর্শক, 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি বিটিপি সৌজন্যে সেখানে চলে যাব। মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে 1135টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং 500 চলমান রয়েছে। 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্তর বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2025 অর্থ বছরে 12,678 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 এই অর্থ বছরে বাজেটে খাতের বরাদ্দ দর্শক, আমরা বিটিভি সৌজন্যে যুক্ত ছিলাম 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা যদি সরকার করে তাহলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না। কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রকাশাধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকটি বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। এক প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণা চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। ঈদের আগে ও পরে আরও 2-1টি সংলাপ অনুষ্ঠিত হবে। ঈদে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত করা হয়েছে 17 ফেরি ও 20টি লঞ্চ। এছাড়া ঈদের আগে ও পরে 3 দিন পণ্যবাহী ট্রাক পারাপারও বন্ধ থাকবে। প্রতিনিধি SM রাসেল কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। এই পথে ফেরি পারাপারে ভোগান্তি পোহাত 21 জেলার কয়েক লাখ মানুষ। ঈদে সেই ভোগান্তি বেড়ে যেত কয়েক গুণ। তবে পদ্মা সেতু চালুর পর থেকে সেই ভোগান্তি নেই এখন। পদ্মা সেতু হওয়ার কারণে অনেকটা যানজট আমাদের এই ঘাট থেকে কমে গেছে। পদ্মা সেতু হওয়ার কারণে ম্যাক্সিমাম গাড়ি চলে যায় ওই লাইন দিয়ে, যার ফলে এখন অনেকটাই স্বাভাবিকভাবে আমরা চলাচল করতেছি। আগে তো 3 দিন 4 দিন আমরা বসে থাকতাম, এখন তো আশা সাধারণ ফেরি পাচ্ছি পদ্মা সেতু হওয়ার পরে। ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পারাপারে 3টি ঘাট ও 17টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের 3 দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। ঈদের আগের
কর্মমুখ মানুষ এবং ঈদ পরিবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে ঈদযাত্রায় যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশের 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনী এবং আমাদের আনসার সদস্য সহ অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ঈদ উপলক্ষে ঘরমুখী যে মানুষরা তারা আমাদের গোয়ালন্দ ঘাট হয়ে যারা আসবে তারা যেন নির্বিঘ্নে ফেরির মাধ্যমে যাতায়াত করতে পারে, কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট টিম প্রতিদিনই মিনিমাম 2টি বা তারও বেশি মোবাইল কোর্ট টিম সেখানে কাজ করবে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দিনে 1,500 থেকে 2,000 যানবাহন চলাচল করে, তবে ঈদের সময় চাপ বাড়ে কয়েক গুণ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখী মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই অংশ হিসাবে আজ পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের টিকিট। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরে 7 দিন ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসাবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা যদি সরকার করে তাহলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দর্শক, কাউসার আহমেদের প্রজ্ঞাধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, দেখে নেব রিপোর্টটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেন, 3 মাসে যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব, কেন 9.5 মাসও নির্বাচন হলো না? রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে। বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে বিএনপির নেতৃত্ব ছাড়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ছাড়া সামনে এগোনো খুব কঠিন। দুদু বলেন, স্বৈরশাসকের পতন ঘটেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, কিন্তু গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টা করছে একটি মহল। আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশালে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। অসুস্থ বয়স্ক শিশুদের জন্য দিনের বেলায়ও টাঙাতে হচ্ছে মশারি। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও মশা নিধন কার্যক্রমে ধীর গতিকে দুষছেন স্থানীয়রা। বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন নগরবাসী। তবে সিটি কর্পোরেশনের দাবি মশা নিধনে কাজ করছেন তারা। অপূর্ব বাউরের ক্যামেরায় কামরুজ্জামান ডলরের রিপোর্টে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী।
বরিশাল নগর জুড়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও মশার কয়েল জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হয় নগরবাসীকে। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশন চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না, ফলে দিন দিন মশা আরও বাড়ছে। মশা কামড়ালে তো ডেঙ্গুর সম্ভাবনা বেশি থাকে, তো বাচ্চার সেফটির জন্য আমরা এখন দিনের বেলা বলেন আর রাতের বেলা বলেন, আমরা দুই টাইমে আমরা মশারিটা নাই, মানে 24 আওয়ার্স এখন রাখতে। মশার জ্বালায় আমরা দিনের বেলা পড়তে বসলে কল জ্বালিয়ে পড়তে বসি। সারাদিন মশার কল জ্বালিয়ে রাখতে হয়, ছেলেমেয়েরও সমস্যা হয়, পড়াশোনা করতে পারে না। সিটি কর্পোরেশন থেকে দেখা যায় মাঝে মধ্যে একটু ধোঁয়া সদৃশ কিছু স্প্রে করে, সাফিসিয়েন্ট না, কিন্তু বাসাবাড়ির আশেপাশে দেখা যায় না। নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, মশা নিধনে আরো নতুন মেশিন ও জনবল বাড়িয়ে আরো জোরদার পদক্ষেপ নিচ্ছেন তারা। আগে যা ছিল স্প্রে মেশিন, এখন তার দ্বিগুণ করেছি। উদ্দেশ্য হলো লার্ভিসাইড স্প্রে দিয়ে আমরা লার্ভিসাইড স্প্রে করি, আর ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড ফগ করি। তো এটার মাধ্যমে আমরা কমাতে চাচ্ছিলাম জনসংখ্যা বাড়িয়ে, কেমিক্যালস বাড়িয়ে, যন্ত্র বাড়িয়ে। নগরীতে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে, কিন্তু 30 ওয়ার্ডের এই সিটিতে মশা নিয়ন্ত্রণে কাজ করে মাত্র 46 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে সিটি কর্পোরেশনে রয়েছে 18টি ফগার মেশিন আর 60টি হ্যান্ড স্প্রে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শেখ সোহাগের রিপোর্ট। 2020 সালে 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেয়। এ মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় দেশের জন্য ও ভবিষ্যতের জন্য স্মরণীয়। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়ন চান সিনহার বোন। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ সময় অবসরপ্রাপ্ত সাময়িক কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সোমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। এ মামলায় ওসি প্রদীপ ও লিয়াকত সহ সব আসামিরাই কারাগারে রয়েছে। যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে, এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যারা মুছে ফেলতে চেয়েছিল, তারা এদেশ থেকে চিরতরে মুছে গেছে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজি মোস্তফা জামান। রবিবার দুপুরে 18 নম্বর ওয়ার্ড গুলশান থানা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান সেগুন সহ অনেকে।
এবারে কোরবানির পশুর হাটের খবর। নরসিংদীতে কোরবানির পশু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর, শিবপুর সহ জেলার ৬টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৮,৮৪৯টি খামার। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। কোনো প্রকার বিদেশি ওষুধ প্রয়োগ না করে ছোলা, মিষ্টি কুমড়া, ভুসি ও প্রাকৃতিক ঘাস ব্যবহার করে হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশুগুলোকে। পশুখাদ্যের দাম বাড়ায় খরচও হয়েছে বেশি। তবে ভারতীয় গরু প্রবেশ ঠেকানো গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা আমাদের গরুগুলো লালন পালন করছি এবং আমাদের গরুগুলো সম্পূর্ণ মেডিসিন মুক্ত। দেশি খাবার খাওয়াই, আমরা গাছগুলো খাওয়াই। এই গরুগুলি যদি ঈদের মধ্যে যদি মনে করো ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকে, তাহলে আমরা দেশের মধ্যে ভালো বিক্রি করতে পারবো, আমরা ভালো লাভবান হব। কোরবানির সময় আমরা অন্য কোনো কিছু দেব ওই রকম কোনো কিছু না, জাস্ট খাবারের পরিমাণটা আমরা বাড়াই দিই। আর যা খাবার আছে সব কিছু আমাদের দেশীয় খাবার। বাহির থেকে গরু না ঢুকে আশা করি খামারিরা কিছুটা হলেও লাভবান হতে পারবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, প্রশিক্ষণ দেয়ায় জেলায় খামার ও পশু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতিটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা খামারিদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করে যাচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণ সহ, তাদের অন্যান্য টিকা প্রদান সহ, তাদেরকে উন্নত খাবার ব্যবস্থাপনা সহ এই সমস্ত প্রশিক্ষণ তাদেরকে দিয়ে যাচ্ছি। ইয়াং কিছু উদ্যোক্তা আমাদের তৈরি হয়ে যার জন্য কিন্তু আমাদের এই সমস্ত খামারির সংখ্যা গতবারের চেয়ে আরও বেড়েছে। জেলায় এবছর কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুত করা হয়েছে ৯৫,১৯৬টি পশু। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট উপস্থাপন শুরু। ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা। বিএনপিকে মাইনাসের পরিকল্পনা করলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি জয়নুল আবদিনের। দেশের উন্নয়নে বিকল্প নেই বিএনপি। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি ৬ আসামির যাবজ্জীবন সাজা বহাল। এবং ঈদযাত্রায় প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট, চলবে ১৭ ফেরি ও ২০টি লঞ্চ। ৬ দিন বন্ধ পণ্যবাহী ট্রাক পারাপার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।